হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং খুশিতে আছো। তো আজকে তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে স্ট্রাকচার অফ অ্যাটমটা আমি শুরু করব। তো স্ট্রাকচার অফ অ্যাটমটা আমি আজকে শুরু করছি। স্ট্রাকচার অফ অ্যাটম বলতে কী বুঝছি? স্ট্রাকচার অফ অ্যাটম, অ্যাটম মানে হচ্ছে পরমাণু, আর তার স্ট্রাকচার, তার গঠনটা কীরকম হবে। তো এই চ্যাপ্টারটা আমরা পড়বো কেন? প্রথম ব্যাপার হচ্ছে যে চ্যাপ্টারটা কোনো কিছু শুরু করতে গেলে তাকে তার তো কোনো কারণ থাকবে যে আমি চ্যাপ্টারটা কেন পড়বো। দেখো, এই চ্যাপ্টারটা আমরা পড়বো তার কারণ প্রথমে বলে দিই চ্যাপ্টারটার মধ্যে কী আছে, তারপরে আমি বলছি কারণটা। চ্যাপ্টারের মধ্যে আছে কি যে পরমাণুর গঠনটা রয়েছে, পরমাণুকে কত ভাগে ভাগ করা যায় সেটা রয়েছে, এবং কী হচ্ছে তার পরমাণুর মধ্যে যে ইলেকট্রন বিন্যাস, কোনো মৌলে ইলেকট্রন বিন্যাস কীভাবে হয়, এই সমস্ত জিনিস, আইসোটোপ, আইসোবার, এই সমস্ত সব কিছু জিনিসগুলো রয়েছে এর মধ্যে। তবে মেন ব্যাপার হচ্ছে আমরা পড়বো কেন। ধরো তুমি একটা বাড়ি দেখতে পেয়েছো, যে এই ধরো এই যে বাড়িটা রয়েছে, এই যে বিল্ডিংটা রয়েছে, তুমি যদি না জানো এই বিল্ডিংটা কী কী উপাদান দিয়ে গঠিত হয়েছে, তুমি যদি চাও যে ঠিক এইরকমই একটা বাড়ি তুমি তৈরি করতে চাও বা এই ধরনের যদি করতে চাও, তাহলে তুমি কি পারবে না। তার কারণটা কি? তুমি জানো না কোন উপাদান দিয়ে এই বাড়িটা তৈরি হয়েছে। ঠিক সেই কারণে আমাদের এই গোটা বিশ্ব যে যে সমস্ত উপাদান দিয়ে তৈরি হয়েছে এবং তার সব থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র উপাদানটা কি, সেই জিনিসগুলো যদি আমরা না জানতে পারি, তাহলে আমরা পুরো বিশ্বকে ভুলে যেতে হবে আমাদেরকে। ঠিক আছে? তো এই জন্য আমরা এই চ্যাপ্টারটা পড়ব। এটা গেল আমাদের জ্ঞানের দিক থেকে। এরপরে যেটা মেন জিনিস, যেটা সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি, এই চ্যাপ্টার থেকে মোটামুটি 3 থেকে 4টি কোশ্চেন তোমাদের বোর্ডের এক্সামে আসতে পারে, নিটে আসতে পারে এবং জয়েন্টে আসতে পারে। তো তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে যদি বুঝে নিতে পারো, তো কোনো কোশ্চেন তোমরা ছাড়বে না, এটুকু আমি জানি। তো ঠিক সেইভাবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা জয়েন্টে বা নিটে সেইভাবেই তোমাদেরকে প্রস্তুতি দেবো আমি এখানে। তো তোমরা সেভাবে ট্রাই করো পড়াশোনা। আর বেশি কিছু না বলে শুরুটা করি। তো শুরুটাতে কি হচ্ছে যে আমি এখানে কি কি পড়াবো, প্রথমে পড়াবো কিভাবে পরমাণু আবিষ্কার হয়েছিল। পরমাণু কিভাবে আবিষ্কার হয়েছে, এরপর পরমাণুর থেকে কিভাবে ইলেকট্রন আবিষ্কার হয়েছে। 3 নম্বরে কি পড়ব, প্রোটন কিভাবে আবিষ্কার হয়েছে। এরপরে ধরো এই যে আবিষ্কারগুলোর মধ্যে আমরা কি কি পড়ব, থমসন মডেল পড়ব, যদি আজকে কম সময়ের মধ্যে হয় তাহলে তখন রাদারফোর্ড মডেলটা আমরা পড়ে নেব। ঠিক আছে? তো পরমাণু ব্যাপারটা কি, পরমাণু হচ্ছে একটা মৌলের ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ, সেটাকে আমরা কি বলছি, পরমাণু। ঠিক আছে? কোনো একটা মলিকিউলে এর মধ্যে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, সেটাকে বলছি আমরা পরমাণু। এই যে পরমাণু যে ধারণাটা, এই ধারণাটা আমরা বহু যুগ আগে, মানে বহু যুগ আগে মুনি ঋষিরা কী বলেছেন জানো তো, আমাদের যে শরীর, এই শরীরটা 5টা তত্ত্ব দ্বারা গঠিত হয়। তো তারপরে বহু বছর কেটে গেছে, বহু যুগ কেটে গেছে, তারপরে এলেন কি বিজ্ঞানী ডাল্টন কিছু মতবাদ দিয়েছিলেন। মতবাদগুলো কীরকম? উনি বলেছেন যে একটি মানে কোনো জিনিসের একটা সব থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, মানে সব থেকে ছোটো যে স্মলেস্ট পার্ট হচ্ছে কি, পরমাণু। বুঝতে পেরেছো? যে এইটা হচ্ছে সব থেকে ছোটো, এটাকে কখনো ভাঙা যায় না, এটাকে বলা হয় অবিভাজ্য, এটাকে ভাঙা যায় না। সব থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হচ্ছে পরমাণুকে, আর ভাঙা যায় না। ঠিক আছে? 2 নম্বরে উনি কী বলেছেন আরও, যে আরও বলছেন যে ভিন্ন ভিন্ন যেসব মৌলের পরমাণু পাওয়া যায়, এই ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুগুলোর সাইজও ভিন্ন ভিন্ন হয়। এই ধরনের উনি অনেক কিছু মতবাদ দিয়ে গিয়েছিলেন। তো উনি যে সময় এই কথাগুলো বলেছেন, সেই সময় বিশাল একটা বড় একটা আবিষ্কার এটা। ঠিক এইটার জন্যই সেই সময় থেকে মানুষেরা, মানে বিজ্ঞানীরা বা মানুষেরা ভাবতে শুরু করে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে কি সব থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ পরমাণু। তারপর থেকে আরও বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা সব চলতে শুরু করলো। তো এই যে ডাল্টনের যে মডেলটা, সেই মডেলটা মোটামুটি ধরো 1800 থেকে 1805 বা 10-এর মধ্যে এটা আবিষ্কার হয়েছিল। উনি ওই সময় মতবাদটা দেন। তো এই ডাল্টনের মতবাদটার পরে, হ্যাঁ, এই জিনিসটা তোমরা মাধ্যমিকে পড়েছো, মাধ্যমিকে তোমরা এই জিনিসটা অলরেডি পড়ে এসেছো, তোমরা এটা জানো ব্যাপারটা কি, এই মডেলটা কি, এই মতবাদটা কি, সেটা উনি বলেছেন। তো এরপরে 70 থেকে আরও 80 বা 90 বছর কেটে গেছে। ঠিক এই
কেটে যাওয়ার পরে মানুষরা ধরো বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা রিসার্চে বা ল্যাবে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চলেই চলেছে, ঠিক তারপরে দেখা গেল যে একটা জিনিস আবিষ্কার করে যে থমসন করলেন কি, যে থমসন, ঠিক আছে তোমাদের অসুবিধা হবে না মাঝে মাঝে ইংলিশ যদি লিখে নিই। তো যে থমসন কি করলেন, যে ওখানে উনি কী করলেন, একটা আবিষ্কার হলো যে একটা ইলেকট্রন আবিষ্কার হলো, বা আরও বড় কিছু আবিষ্কার হলো, মাঝে ধরো আইসোটোপ বা আইসোবার এই সমস্ত জিনিসগুলো আবিষ্কার হলো। যখন এগুলো আবিষ্কার হতে থাকলো, মানে শুরু হলো, মানে সেই পরীক্ষা নিরীক্ষা চলতে থাকলো, তখন দেখা গেল যে ডাল্টনের যে মতবাদটা, সেই মতবাদটা ফেল করা শুরু করলো। যেই থমসন ইলেকট্রন আবিষ্কার করলেন, ঠিক সেই সময়ই মানে বললেন যে পরমাণুর মধ্যেও ইলেকট্রন বলে একটা জিনিস রয়েছে। তাহলে কি হচ্ছে, ডাল্টন যে মতবাদটা দিয়েছেন সেই মতবাদটা ওখানে ফেল করছে। কিন্তু ওই সময় ডাল্টন যে সময় এই মতবাদটা দিয়েছেন সেটা সত্যি একটা বিশাল বড় আবিষ্কার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ফেল হয়েছে, ঠিক আছে, কিন্তু মানুষ সেই সময় থেকে তো ভাবতে শুরু করেছে। তো মানুষ সেই সময় থেকে ভাবতে শুরু করলো। তো এরপরে হলো কি, এই যে থমসন, তারপরে এই যে ধরো এই যে বলেছিলাম যে ভিন্ন ভিন্ন মৌলের ভিন্ন ভিন্ন মানে পরমাণু হয়, কিন্তু আইসোটোপ বা আইসোবার এই সমস্ত জিনিসগুলোকে ভ্যারি করে না। এই যখন এই দুটো জিনিস আবিষ্কার হয়ে গেল, যে আইসোটোপ এবং আইসোবার যখন আবিষ্কার হলো, যে আইসোবার মানে কি সেম ভরের কোনো পরমাণু, আইসোটোপের ক্ষেত্রেও অন্যটা। তো এই জিনিসগুলো যখন আবিষ্কার হলো যে ভিন্ন ভিন্ন, তখন এই মতবাদগুলো পুরোপুরি ফেল করে গেল। ইটস ওকে। এরপরে আসছি কি, যে থমসন মডেল কী করেছেন, মানে উনি ওনার ল্যাবে ওনাদের যে সব রিসার্চ স্টুডেন্ট থাকে বা রিসার্চ সায়েন্টিস্ট থাকে, তাদের সঙ্গে পরীক্ষাগারে উনি পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন। তো উনি কী করলেন, এই ধরনের একটা কাঁচের নল নিলেন। এই যে একটা নল দেখতে পাচ্ছ, এটা একটা কাঁচের নল। এতে কি করেছেন, এতে করলেন কি, যে এখানে দুটো মেটালিক ইলেকট্রোড, মানে এটাকে কি বলছি আমরা, তড়িৎদ্বার বলছি, এটাকে আমরা কি বলছি, তড়িৎদ্বার। তো এই দুটো তড়িৎদ্বার, এটাকে উনি লিখেছেন ক্যাথোড, মানে হচ্ছে নেগেটিভ পার্ট, আর এটা হচ্ছে অ্যানোড, এটা মানে হচ্ছে পজিটিভ পার্ট। বুঝতে পেরেছো? তো এই ক্যাথোড আর অ্যানোড উনি এখানে যোগ করেছেন এই কাঁচের নলটার মধ্যে। এই কাঁচের নলটাকে আমরা কি বলছি, তড়িৎ ক্ষরণ নল বা ডিসচার্জ টিউব। এই ইংলিশের টার্মগুলো মনে রাখার চেষ্টা করো, কারণ যখন তোমরা নিট পরীক্ষা দিতে যাবে তখন ইংলিশটা থাকে, তো তোমরা কিছুটা কোশ্চেনের ইয়েটা বুঝতে পেরেছো, খুব সুবিধা হবে তোমাদের ক্ষেত্রে। ইংলিশ টার্মগুলো শিখতে থাকো, কারণ পরবর্তীকালে যদি তোমরা আরও হায়ার স্টাডিজে যাও, সেখানে কেমিস্ট্রি থাকে, সেখানে পুরোপুরি ইংলিশ হয়ে যায়। তো এই ইংলিশের যে টার্মগুলো সেগুলো মনে রাখার চেষ্টা করো। তো কী হলো, এই ক্যাথোড এবং অ্যানোড হলো, যে মাইনাস এবং প্লাস। এরপরে উনি কী করলেন, এই জায়গায় এই যে দেখছো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, তো এই ছবিতে এর মধ্যে যা গ্যাস ছিল, এর মধ্যে কি আছে, গ্যাস আছে। এই গ্যাসটাকে উনি ভ্যাকাম করে বার করে দিলেন। ভ্যাকাম করে বার করে কত করলেন, এখানে প্রেসার দিলেন 10⁻³ mmHg, এটা আমাদের প্রেসার দিলেন। তোমরা জানো যে এই যে প্রেসারের মাপ ইউনিটগুলো তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে জানো, অ্যাটমসফিয়ার বা mmHg, পাস্কাল, এই সমস্ত প্রেসারের আমরা ইউনিট জানো। আর যদি না ভুলে যাও তাহলে আমার আগে ভিডিও করা আছে গ্যাসের, দেবে মাধ্যমিকের ভিডিও করেছে, ওই ভিডিও দিকে দেখে নাও। তো এখানে 10⁻³ মানে তোমাদের মেবি বইয়ে আছে 10⁻³ mmHg, এই প্রেসারটা রাখলেন। এই প্রেসার রাখা মানে কি হচ্ছে, ওই নলটার মধ্যে পুরো ভ্যাকাম সৃষ্টি করে দিলেন। আর তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কি করেছিলাম, সেই যে এখানে একটা ডিসি ইনস্ট্রুমেন্ট বসিয়েছিলেন, ডিসি ইনস্ট্রুমেন্ট, যেখান থেকে উনি কারেন্টটা দিচ্ছেন, মানে উচ্চ বিভব, মানে যেটাকে বলছে ভোল্টেজ যেটা দিচ্ছি, সেই ভোল্টেজটা মানে যেটাকে বলছি আমরা পোটেনশিয়াল, এই পোটেনশিয়ালটা এখানে দিচ্ছি। তো এখানে এই জন্য একটা ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়, সেই ইনস্ট্রুমেন্টের ভিডিওটা তোমাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওটা আমার এই ল্যাবে আছে, এরকম একটা ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্ট আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো এখানে উনি কী করলেন, এখানে যে ভোল্টেজটা উনি প্রথম থেকে আস্তে আস্তে বাড়াতে শুরু করলেন, মানে কম থেকে বাড়াতে যখন গিয়ে দেখলেন যে 10,000 ভোল্ট উনি যখন একটা ভোল্টেজ বা একটা বিভব প্রভেদ, উচ্চ বিভব প্রভেদ দিচ্ছেন, তখন দেখা গেল যে ঠিক এই পাশে, এই যে এই কাঁচের এই প্রান্তে কী হচ্ছে, একটা সবুজ রঙের
একটা প্রতিপ্রভা সৃষ্টি হলো, মানে একটা ইমেজ তৈরি হচ্ছে, চকচক চকচক করছে, উনি ওটা দেখতে পেলেন। তো ভাবলেন তাহলে কী ব্যাপারটা, কিছু তো একটা ব্যাপার হচ্ছে। যখন উচ্চ বিভবটা দিচ্ছেন তখন কি হচ্ছে যে এই ক্যাথোড থেকে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে, মানে ক্যাথোড থেকে কিছু না কিছু তো বেরোচ্ছে, সেই যে ক্যাথোড থেকে, আমি এটা তখন ইলেকট্রন বলে কিছু আসেনি, মানে ক্যাথোড রশ্মি, মানে ক্যাথোড থেকে একটা কিছু অদৃশ্য জিনিস এর মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে আমরা কী লিখবো এটাকে, এখানে লিখছি অদৃশ্য বলে, একটা অদৃশ্য রশ্মি এখান থেকে ট্রাভেল করে, মানে কী বলে এটাকে, ট্রাভেল করে, মানে এগিয়ে গিয়ে এখানে কী হচ্ছে, প্রতিপ্রভা সৃষ্টি করছে, এই জায়গাতে প্রতিপ্রভা সৃষ্টি করছে। তো এইখানে উনি কী করেছিলেন, এই প্রতিপ্রভা সৃষ্টি কেন করছিল তার কারণটা হচ্ছে এখানে উনি জিঙ্ক সালফাইডের একটা প্রলেপ লাগিয়েছিলেন। ওকে, বা আরও একটা মানে ফটোগ্রাফিক প্লেটের মতো একটা প্রলেপ লাগানো যায়, সেটা হচ্ছে কি বেরিয়াম প্লাটিনো সায়ানাইড। ওকে, বেরিয়াম প্লাটিনো সায়ানাইডের উনি ওখানেও প্রলেপ লাগিয়েছেন, মানে বিভিন্ন ধরনের হয় যে তুমি জিঙ্ক সালফাইডও ইউজ করেছেন, আবার বেরিয়াম প্লাটিনো সায়ানাইডও ইউজ করেছেন, মানে বেরিয়াম প্লাটিনাম সায়ানাইড এটা ইউজ করেছেন। যে কোনো একটা, দুটো বলছে না, দুটো উদাহরণ তোমাদের যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে তোমরা দুটোই বলতে পারো, ঠিক আছে। তো উনি কী করেছেন, জিঙ্ক সালফাইডের এখানে একটা লেয়ার দিয়েছেন, দেখা গেছে এই লেয়ারটা সবুজ সবুজ আকারে চকচক চকচক করছে। তো উনি ভাবলেন তাহলে নিশ্চয়ই এখানে কিছু একটা রশ্মি গিয়ে ধাক্কা মারছে, এবং ধাক্কা মেরে দেখলেন যে তাহলে কিছু না কিছু তো রয়েছে। তো উনি কী করলেন, এই ইলেকট্রোডটা দেখতে পাচ্ছ তো, এই ইলেকট্রোডটা, এই অ্যানোডটা দেখতে পাচ্ছ, এই অ্যানোডটাতে হোল করে দিলেন, কারণ এই পোর্শনটা, মানে যেটুকু এই পোর্শনটা আছে, এই পোর্শনের সবুজ অংশটা দেখা যাচ্ছিল না, তো এখানে হোল করে দেন, যেটাকে বলছে পারফোরেটেড ইলেকট্রোড। ওকে, পারফোরেটেড বলে, মানে এটা ওই কী বলবো, হোল করা, গর্ত করা ইলেকট্রোড আর কি, তড়িৎদ্বার। তো তারপর দেখা গেলো যে পুরো অংশটা সবুজ কালারের দেখা যাচ্ছে, বুঝতে পেরেছো? তো এরপরে উনি এটাকে কি বললেন, এটাকে উনি বললেন যে ক্যাথোড রশ্মি বললেন, বুঝতে পেরেছো? এরপরে দেখো যে আমরা এখানে বলেছিলাম যে উনি গ্যাসটাকে কেন এত প্রেশার কম করেছেন। গ্যাসের প্রেশার কম করার কারণ হচ্ছে যে এর মধ্যে গ্যাসিয়াস মলিকুলগুলো রয়েছে, একবারে কম করা আছে, মানে খুবই কম পরিমাণ গ্যাসিয়াস মলিকুলস আছে। তো এখান থেকে রশ্মিটা যখন গ্যাসে গিয়ে, এই কোনো একটা গ্যাসের একটা কণা, এই কণাতে গিয়ে আঘাত করে কি হচ্ছে, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। যখনই একটা বড় রকম কিছু জিনিস একটা কোনো পরমাণুকে আঘাত করবে, তো তখন কি করবে, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। সেই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটাও আবার এদিকে এগিয়ে যাচ্ছে, এবং যদি এই ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, এবং তার মানে বোঝানো যাচ্ছে যে ক্যাথোড রশ্মি কী করে, গ্যাসকে আয়নিতও করে। তো উনি কী করলেন, এখনও পর্যন্ত ইলেকট্রনের ব্যাপারে উনি কিছু বুঝতে পারেননি। তো উনি কী করছেন যে এই ক্যাথোড যে রশ্মিটা, এই ক্যাথোড রশ্মিটার উনি প্রপার্টিজ নিলেন, প্রপার্টিসগুলো কী কী প্রপার্টিসগুলো সেটা দেখলেন, মানে যেটাকে আমরা বৈশিষ্ট্য বলছি। তো প্রপার্টিসগুলোতে উনি কী দেখলেন যে এই ক্যাথোড রশ্মিটা কী হচ্ছে, সরল রেখায় চলে, মানে আলোর মতো সরল রেখায় চলে। উনি এটা বললেন যে আলোর মতো এটা সরল রেখায় চলে। কেন এটা করলেন, উনি পরীক্ষা করে দেখলেন যে কি করেছেন, যে ধরো যে এই যে পথ যেটা রয়েছে, এই পথে তুমি কি করেছে, এখানে এরকম একটা, মানে এই পথে উনি কী করে একটা পাতলা একটা ধাতব কিছু লাগিয়ে দিলেন, প্লেট লাগিয়ে দিলেন, লাগিয়ে দেখলেন যে এর পেছনে, এই প্লেটের ঠিক পেছনটাতে, প্লেটের এই পেছনটাতে প্রতিচ্ছায়া, মানে ছায়া পাওয়া যাচ্ছে। তো এখান থেকে উনি বুঝলেন যে যখন কোনো একটা মানে কি বলবো রশ্মি যখন কাউকে আঘাত করে, তার পেছনে গিয়ে একটা প্রতিচ্ছায়া পাওয়া যায়। তো সেখান থেকে উনি বললেন যে এই রেখাটা আলোর মতো সরলরেখায় চলে। আর কি বললেন, এটা খুব দ্রুত গতিতে চলে, খুব ফাস্টেস্ট, মানে খুবই দ্রুত গতিতে এটা চলে। উনি ওটাকে কীভাবে প্রমাণ করে দিলেন যে এই গতিপথে কী করলেন, এরকম চাকা লাগিয়ে দিলেন, মানে ফ্যান টাইপের লাগিয়ে দিলেন। তো দেখা গেল যে ফ্যান টাইপ যতদূর উনি লাগিয়েছেন, এই ফ্যানটা ঘুরতে শুরু করলো। মানে কি হচ্ছে,
এই যে রশ্মিটার মধ্যে কোনো পার্টিকেলস আছে, যে পার্টিকেলসগুলো ওই ফ্যানের চাকার মধ্যে গিয়ে ধাক্কা মারছে এবং ধাক্কা মারতে ওই পার্টিকেলসগুলো ঘুরতে শুরু করছে। তো এটা উনি করলেন। তো উনি বললেন যে এটা খুব দ্রুত গতিতে ঘোরা, মানে এই রশ্মিটা যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে খুব দ্রুত গতিতে ধাবিত হচ্ছে, এটা হচ্ছে এর ব্যাপার। তারপর উনি দেখলেন যে এই যে ভোল্টেজটা যে উনি কম থেকে বাড়িয়ে যাচ্ছিলেন, ভোল্টেজটা যত বাড়িয়ে দেখছেন তত এই যে ফ্যানের স্পিডটা খুব বেড়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে, তো উনি ওখান থেকে কনক্লুড করলেন কি, মানে ওখান থেকে বাংলাটা মনে পড়ছে, যা কনক্লুশনে এলেন যে এটাই, যে এই মানে যখনই ভোল্টেজ বাড়ানো হচ্ছে তখন ক্যাথোড থেকে আরও বেশি পরিমাণ রশ্মি বেরিয়ে যাচ্ছে, মানে বেশি পরিমাণ পার্টিকেলস বেরিয়ে দ্রুত গতিতে ছুটে ওই অ্যানোডের দিকে যাচ্ছে। এটা উনি কী করলেন বললেন। এরপরে কি 3 নম্বরে কী হচ্ছে, 3 নম্বরে আরও বললেন যে যদি এই জায়গাতে ধরো এইখানটাতে উনি কী করলেন, পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রোড আরও লাগিয়ে দিলেন। ইলেকট্রোড মানে নেগেটিভ আর কোনো একটা জিনিস দিয়ে লাগিয়ে দিলেন। দেখা গেল যে এই রশ্মিগুলো এরকম করে বাঁকতে শুরু করলো, মানে এই জায়গাতে তখন উনি মানে এটা তো হলো, এরপরে যে প্রপার্টিসগুলো যখন উনি দেখছেন, একটা তো প্রথমে হলো, এবার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়েই যাচ্ছে, মানে এই যে একটা হয়ে যাওয়ার পর আর পরীক্ষা নিরীক্ষা করেন এটা নয়, মানে বিভিন্ন ধরনের ছোটোখাটো মানে পরীক্ষা চলেইছে। তখন কী হয়েছে, এই জায়গাতেও উনি কী করলেন, ফটোগ্রাফি প্লেট লাগিয়ে দিলেন এবং এখানে কী করলেন যে একটা ইলেকট্রোড লাগালেন, যে এই যে পজিটিভ একটা, এখানে একটা ইলেকট্রোড, এখানে দুটোর মধ্যে তড়িৎ ক্ষেত্র দিলেন। তড়িৎ ক্ষেত্র দিয়ে দেখতেই বোঝা গেল যে ক্যাথোডের রশ্মিগুলো এদিকে না গিয়ে এদিকে বাঁকতে শুরু করলো। তো বাঁকাতে শুরু করা মানে এটা কী বোঝায়, যে নিশ্চয়ই এদের মধ্যে চার্জড পার্টিকেল রয়েছে, মানে চার্জ হয়ে আছে ওরা, তাই ওরা বাঁকছে। তারপরে করলেন কি, ওরা আরও পরীক্ষা নিরীক্ষা করলেন, দিয়ে দেখছেন যে চৌম্বক ক্ষেত্র লাগালেন। চৌম্বক ক্ষেত্র লাগিয়ে দেখলেন যে ওই একই রকম চৌম্বক ক্ষেত্রেও ওই চার্জ পার্টিকেলগুলো বিক্ষেপিত, মানে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই এইচএসে পড়বে বা মাধ্যমিকেও পড়ে এসো যে ম্যাগনেটিজম যে পার্টটা থাকবে, মানে ম্যাগনেট লাগালে চার্জ পার্টিকেলগুলো ম্যাগনেটের দিকে আকৃষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা তোমরা আরও পরবর্তীকালে ডিটেলসে পড়বে ফিজিক্সে, তোমরা ওটা ওখানে গিয়ে পড়ে নিও, কোনো অসুবিধে নেই। তো এতদূর পর্যন্ত হলো। এরপর আর কি প্রপার্টিজ আছে একটু দেখে নিই আমি, আর কি প্রপার্টিজ আছে। ওকে, তো আমি বললাম ফার্স্টে হলো, এরপরে এই যে ফ্যানটা লাগিয়েছিলাম, এই ফ্যানটা বা এই যে এটা লাগিয়েছিলাম, যে যখনই গতিবেগে যাচ্ছে এবং তাকে মেরে ঘুরিয়ে দিচ্ছে, তার মানেটা কী হচ্ছে, এর মধ্যে একটা ভর রয়েছে। একটা পার্টিকেলে ভর না থাকলে, তোমাকে কেউ যদি ধাক্কা মারে, তুমি যদি কিছু না হয়, তার মানে কী হচ্ছে, ওর মধ্যে কিছু ভর কিছু নেই। তো ভর আছে বলে ওটা ঘুরছে এবং বেগের সঙ্গে ভরবেগ আছে। তো এর মধ্যে কি আছে, ভরবেগ রয়েছে। এই রশ্মির মধ্যে কি আছে, ভরবেগ রয়েছে। উনি যখন এই তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের প্রমাণ করলেন, চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র, আমার মনে হয় একটু ভালো করে লেখাটা দরকার, এক জায়গায় একটু গিজি লেখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি আবার বলি যে এই জায়গাটায় ধরো তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রে কি হচ্ছে, ওরা মানে বিক্ষেপিত হচ্ছে। আর তোমাদের যদি এই যে পেজে আমি লিখছি, যদি তোমাদের মনে হয় যে এই নোটসগুলো তোমাদের লাগবে, তাহলে আমাকে জানিও, মানে নোটসগুলো লাগবে এটা আমাকে জানিও, তাহলে কি হবে, আমার সুবিধা হবে করতে। ঠিক আছে, এটা আমার সুবিধা হবে। এটাকে আমি তাহলে পিডিএফ আকারে তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো আমাকে জানাবে, না জানালে তো আমি করছি না। ঠিক আছে, এটা হলো এই তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রে বিক্ষেপিত হচ্ছে, যেটা দিয়ে উনি কী করলেন, কনক্লুড করলেন কি, যে তার মানে নিশ্চয়ই কোনো একটা নেগেটিভ চার্জ পার্টিকেল রয়েছে, যেটা ওই বাইরের ইয়েতে আঘাত করে সবুজ রঙের চকচক করে একটা প্রতিপ্রভা সৃষ্টি করছে। সেটাকে উনি নামকরণ করলেন কি, ইলেকট্রন। ওকে, তো মোটামুটি ইলেকট্রনটা আবিষ্কার হলো। মানে গল্পটা এরকম, মানে বুঝতে পারছো, গল্পর মাধ্যমে তুমি যদি মনে রাখতে পারো তাহলে খুবই ভালো। তো ইলেকট্রন আবিষ্কার হলো, তারপর আরও পরীক্ষা নিরীক্ষা চলতে থাকলো, মানে পরীক্ষা নিরীক্ষা আরও চলছে। তো উনি ভাবলেন
যে তাহলে আমি যে গ্যাসটা আমি ওই চেম্বারের মধ্যে রেখেছিলাম ওই গ্যাসটা চেঞ্জ করি। উনি যে তড়িৎদ্বারটা ইউজ করছেন, যে ইলেকট্রোডটা ইউজ করছেন, ওই ইলেকট্রোডটা উনি কী করলেন চেঞ্জ করতে, মানে বিভিন্ন দিক থেকে গ্যাস চেঞ্জ করছেন, কখনো চেঞ্জ করছেন, উচ্চ বিভব চেঞ্জ করছেন, বা উনি গ্যাসের যে প্রেসারটা চেঞ্জ করছেন, মানে যে তড়িৎদ্বার দুটো বিভিন্ন তড়িৎদ্বার দিয়ে দেখছেন, বিভিন্ন মেটালিক তড়িৎদ্বার দিয়ে দেখছেন, গিয়ে দেখছেন যে একই রকমই মোটামুটি সব কিছু পাচ্ছেন। তো ঠিক ওই সালটা আমার মনে পড়ছে না, তো ওই সালে উনি কী করলেন, E/m ইলেকট্রনের E/m রেশিওটা উনি বার করলেন। E/m এর রেশিওটা কি, মানে ক্যাথোডের আধানের, মানে ক্যাথোডের কতটা রশ্মির আধান রয়েছে, ক্যাথোড রশ্মির আধান আর ক্যাথোড রশ্মির ভর, উনি এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বার করে কত করলেন দেখলেন, 1.76 × 10⁻11 কুলম্ব পার কেজি, এটা উনি বার করলেন। তো দেখলেন যে এই গ্যাস চেঞ্জ করেছেন, বা এই যে চেঞ্জ করেছেন, কি বলে, ইলেকট্রোড চেঞ্জ করে দেখা গেছে যে এর যে এই মানটা, সেই মানটার কোনো চেঞ্জ হচ্ছে না। তো উনি নিশ্চয়ই বুঝেই গেলেন যে বিভিন্ন গ্যাস চেঞ্জ করা এইসবের ক্ষেত্রে চেঞ্জ করলেও এর কোনোরূপ চেঞ্জ হয় না, মানে এর E/m যে রেশিওটা, এই রেশিওটা কোনোভাবেই চেঞ্জ হয় না। তারপর আরও পরীক্ষা নিরীক্ষা চলছে। ঠিক 1917 সালে বিজ্ঞানী মিলিকান ওয়েল ড্রপ একটা এক্সপেরিমেন্ট করেন। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে উনি কী করলেন, ইলেকট্রনের যে চার্জ, এই চার্জটা কী করলেন উনি বললেন, মানে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে ইলেকট্রনের চার্জ এটা হয়, সেটা উনি বললেন। ইলেকট্রনের চার্জটা উনি কত বললেন, যে 1.602 × 10⁻19 কুলম্ব। উনি এটা ইউএসইউতে, মানে ESUতে দিয়েছিলেন, সামথিং -4.8, আমি একটু দেখে নিই, 4.8 × 10⁻10 ইউএসইউ এই মানটা দিয়েছিলেন। তো এই যে এই ইলেকট্রনের যে চার্জটা উনি আবিষ্কার করেছিলেন, সেই ইলেকট্রনের চার্জটা যেই আবিষ্কার হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা কী পেলাম, ইলেকট্রনের ভর পেয়ে গেলাম। তো এই যে ওয়েল ড্রপ যে মেথডটা, এই ওয়েল ড্রপ মেথডটা কি সেটা তোমরা জেনে নাও, তোমাদের এটা কাজে লাগবে। এটা হয়তো তোমাদের ফিজিক্সে মেবি আছে, তো এখন তোমরা এটা তোমরা জানতে পারো, কোনো অসুবিধে নেই। কীরকম, এটা একটা 1917তে বিজ্ঞানী মিলিকান কি করলেন, যে আমাদের ইলেকট্রন, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করলেন, ইলেকট্রনের চার্জ কত সেটা উনি বলে দিলেন। কিভাবে বললেন, ওয়েল ড্রপ মেথড এই পরীক্ষার মাধ্যমে উনি কী করলেন, যে বললেন যে ইলেকট্রনের চার্জ উনি মেপে বার করে দিলেন। কিভাবে বার করলেন, সেই ওয়েল ড্রপ মেথডটা তোমরা ফিজিক্সে পেয়ে যাবে, যে মিলিকানের যে পরীক্ষা রয়েছে ওয়েল ড্রপ মেথড বা তৈলবিন্দু মেথড, সেই কীরকম, এরকম একটা চেম্বার রয়েছে, এই চেম্বারটার মধ্যে এইখানটায় একটা তড়িৎদ্বার লাগানো আছে, আর ঠিক এই জায়গাতেও একটা তড়িৎদ্বার লাগানো আছে। এটা হচ্ছে পজিটিভ তড়িৎদ্বার, এটা হচ্ছে নেগেটিভ তড়িৎদ্বার। ওকে, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো এটাকে কি করা হয়েছে, ওই বললাম যে বিভব প্রভেদ, উচ্চ বিভব প্রভেদ দেওয়া হবে, কারেন্ট করানো হবে, এখানে বিভব দেওয়া হবে, ভোল্টেজ দেওয়া হবে। ঠিক এই জায়গাতে এক্স রে পাঠানো হচ্ছে, এর মধ্যে গ্যাস আছে, এইটার মধ্যে গ্যাস রয়েছে। ঠিক এই জায়গাতে একটা ডিফিউজার আছে। ডিফিউজার মানে হচ্ছে কি, মানে বা এটাকে অ্যাটোমাইজার বলে। অ্যাটোমাইজার বা ডিফিউজার মানেটা কি, যে একটা
ওই স্প্রে করে না তোমরা ওই চুলের দোকানে যখন চুল কাটতে যাও ওটা স্প্রে করবে, জলে স্প্রে করে বা বডি স্প্রে নাও, ঠিক সেই টাইপের একটা স্প্রে লাগানো হয়েছে। এর মধ্যে ওয়েল আছে, এর মধ্যে ওয়েল আছে, এই ওয়েলটা এখানে স্প্রে করা হয়। তো ওয়েলটা এরকম বিন্দু 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 আকারে, খুব ছোটো ছোটো বিন্দু বিন্দু আকারে এর মধ্যে স্প্রে হয়ে গেল। ঠিক এই জায়গাতে উনি কী করেছিলেন, একটা মাইক্রোস্কোপ রেখেছিলেন। এই মাইক্রোস্কোপ রেখে উনি দেখছেন এইখানে এই ইলেকট্রোডের মধ্যে একটা হোল রয়েছে, তো উচ্চ বিভব সৃষ্টি করা হয়েছে। এরপরে এই এক্স রে পাঠানো হয়েছে, মানে এই গ্যাসগুলো এক্স রে কী করে, তোমরা আগেও বলেছি আমি যে এক্স রে যেই এসে গ্যাস মলিকুলসগুলোকে ধাক্কা দেবে, গ্যাস মলিকুলসগুলো আয়নিত হয়ে যাবে। তো গ্যাস মলিকুলসগুলো আয়নিত হয়ে কী করছে, ধাক্কা মারলো, টুক করে ইলেকট্রনটা বেরিয়ে গেল। আগে বলেছি কি না, বলিনি মনে হয়, বলবো এবারে। তো টুক করে ইলেকট্রনটা বেরিয়ে গেল, যেই ইলেকট্রনটা বেরিয়ে গেল তো গ্যাস মলিকুলসটা পুরোপুরি পজিটিভ হয়ে গেল। ঠিক সেই সময় যে এই ইলেকট্রনগুলো এখানে ভাসতে শুরু করলো এবং এই জায়গাতে কী হয়েছে, এই জায়গায় আমাদের গ্যাস নিষ্কাশন পাম্প লাগিয়ে এই জায়গার যে প্রেসারটাকে কনস্ট্যান্ট করে রেখে দেওয়া হয়েছে। তো এতে কী হচ্ছে, এই ইলেকট্রনগুলো কী হচ্ছে, ভাসতে শুরু করছে। তো এই জায়গা থেকে একটা টুক করে ওয়েলটা পড়বে, ওয়েলের একটা কণা পড়বে। ওয়েলের কণা কেন পড়বে, তার কারণ হচ্ছে কি, আমরা কি জানি যে উপর থেকে নিচে অভিকর্ষজ ত্বরণ কাজ করবে। 2 নম্বর কী করবে, স্ট্যাটিক ফোর্স কাজ করবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে। তো এখানে একটা ধরো, এটাকে আমি বড় করে দিলাম, এই তৈলবিন্দুটাকে অনেক বড় করে সাইজ করে দেখালাম। তো এর মধ্যে ইলেকট্রনগুলো লেগে যাবে এর পাশে, বা তৈলবিন্দুটা লেগে যাবে, বা এখানে টুক করে ইলেকট্রনগুলোর মধ্যে সাইজে টুক করে লেগে যাবে। তো উনি এই জায়গায় ওনার চোখটা ঠিক এরকম করে লাগিয়ে, এরকমই তো চোখ আঁকে মনে হচ্ছে, হ্যাঁ, তো চোখটা লাগিয়ে উনি দেখলেন যে এই যে তৈলবিন্দুটার উনি মাপ, মানে ওই যে সাইজ থেকে উনি কী করলেন যে ওটার মাস নিলেন, মানে মাসটা ক্যালকুলেট করলেন, আর ইলেকট্রনগুলো কী কী লেগেছে সেটা একটা ক্যালকুলেট করলেন। তো এইভাবে ক্যালকুলেট করে উনি কী করলেন, মাস, ভোল্টেজ আর চার্জ, এই মানগুলো বার করলেন। মাস কত, ইন্টু 10⁻⁻15 কেজি বা গ্রামে ছিল ভোল্টেজ, আর চার্জটা কিসে ছিল, জেপ্টোকুলম্বে চার্জটা ছিল। তো উনি দেখলেন যে মানটা, আমি দেখে নিই একটুকু, ইয়েস এটা কেজিতে ছিল, ইয়েস ঠিকই লিখেছি আমি, 5.9, 4.2 মাসগুলো উনি মেপেছেন, 3.7, এবং ভোল্টেজটা উনি চেঞ্জ করেছেন, ভোল্টেজের যে বিভবটা 3.551, 1841, 4729। তো উনি দেখলেন যে চার্জটা কত, 160, 320, 480, 640, মানে 160-এর গুণিতকে উনি চার্জ পেতে থাকলেন। তো ওখান থেকে উনি বিভিন্ন ক্যালকুলেশন করলেন, ক্যালকুলেশন করে ইলেকট্রনের যে চার্জ, ইলেকট্রনের চার্জটা কত সেটা উনি বললেন কত, 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তো ইলেকট্রনের চার্জ মানে এখানে মাইনাস হয়ে যাবে। আর উনি কুলম্বে বার করেননি, উনি প্রথমে বলেছিলেন যে ইউএসইতে 4.8 ইন্টু 10⁻11 ESU, ঠিক আছে। তো যেই ইলেকট্রনের চার্জটা আবিষ্কার হয়ে গেল, ঠিক সেই সময়ে বিজ্ঞানী থমসন করলেন কি, ওই যে E/m রেশিও যে দিয়েছিলেন, E/m এর যে মানটা দিয়েছিলেন, সেখান থেকে কি করা হলো, যে ইলেকট্রনের মাসটা আমরা বার করে নিলাম। যে এখানে ইলেকট্রনের মাসটা বার করে দেখা গেল যে 9.11 ইন্টু 10 এটা 10 হবে, 11 কেজি। এখান থেকে ইলেকট্রনের মাসটা কত হলো, যে মাসটা হলো 9.11 ইন্টু 10⁻11 কেজি, এটা পাওয়া গেল, ঠিক আছে। তো উনি দেখলেন যে ওই যে গ্যাস চেঞ্জ করেছেন বা ইলেকট্রোড চেঞ্জ করেছেন, বিজ্ঞানী থমসন চেঞ্জ করে দেখলেন যে E/m এর কোনো চেঞ্জ হচ্ছে না, ইলেকট্রনের কোনো চেঞ্জ হচ্ছে না। তো এখান থেকে উনি বললেন যে, কনফার্ম হয়ে গেলেন যে এটা ইলেকট্রন এবং এটা তড়িৎ কণা, ওকে, মানে নেগেটিভ কণা আর কি, নেগেটিভ চার্জযুক্ত কণা, ঠিক আছে। তখনও কিন্তু কি হচ্ছে, প্রোটনটা আবিষ্কার হয়নি। তো পরীক্ষা তো চলছে। ঠিক 1886 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গোল্ডস্টেইন করলেন কি, ওই সেম পরীক্ষাটা করলেন। বিজ্ঞানী গোল্ডস্টেইন সেম পরীক্ষা করলেন, কি করলেন দেখাচ্ছি। সবাই পরীক্ষা তো চালিয়েই যাচ্ছে,
তো এরকম একটা নল নেওয়া হয়েছে, আমি নলটা নিচ্ছি, ঠিক আছে। উনি এই জায়গায় একটা ইলেকট্রোড লাগিয়েছেন, ঠিক এই জায়গায় একটা ইলেকট্রোড, এটা হোল হোল ইলেকট্রোড। এটাকেও উনি কী করলেন, একটা বিভবের সঙ্গে যোগ করলেন, উচ্চ বিভবের সঙ্গে। ধরো এখানে আমি গ্যাস বার করার স্টপককটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে ওনার ছিল অ্যানোড, অ্যানোড মানে হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে ক্যাথোড মানে হচ্ছে মাইনাস। ওকে, বসিয়ে দিলাম। তো উনি এখানে যে গ্যাসটা চেঞ্জ করে উনি কত করেছিলেন, 1.mmHg মেবি, এই প্রেশারটা উনি দিয়েছিলেন। এই প্রেশার দিতে যে গ্যাসের যে মলিকুল প্রথমে যেটা 10⁻³ অর্ডারে ছিল, সেই অর্ডারটা চেঞ্জ করে এই পরিমাণ গ্যাসের যে ভ্যাকামটা দিয়ে উনি দিলেন সেটা একটু কমিয়ে দিলেন, মানে বেশি, মানে সরি বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দিয়ে কী হলো, ওই গ্যাসের চেম্বারের ওই কাঁচের নলটার মধ্যে, যেটাকে তড়িৎক্ষরণ নল বলছি, ওর মধ্যে কী হচ্ছে, গ্যাসটার পরিমাণটা আরও বেড়ে গেল। ঠিক তারপরেই ওই সেম ভোল্টেজ, ওই 10,000 ভোল্টেজটা উনি যেই দিলেন, তখন দেখা গেল এই যে ক্যাথোড থেকে, যেরকম নর্মালি ক্যাথোড থেকে কী হচ্ছে, রশ্মিগুলো কী হচ্ছে, অদৃশ্য রশ্মিগুলো এদিকে চলে যাচ্ছে। তো এখানে পেছনে কী হচ্ছে, সবুজ রঙের ওই যেটা জেডএনএসের যে প্রলেপটা লাগানো ছিল, উনি দেখলেন যে এখানেও প্রতিপ্রভা সৃষ্টি হচ্ছে। ইটস ওকে, এটা তো ইলেকট্রন ঠিকই আছে। মানে উনি তো পরীক্ষা আরও অন্য মলিকুলের জন্য, মানে অন্য কী উপাদান আছে সেটা জানার জন্য পরীক্ষা করছেন না। তো এদিকে তো অবশ্যই লাগিয়ে রেখেছেন। তো দেখলেন যে এখানে ইলেকট্রনটার প্রতিপ্রভা সৃষ্টি তো হচ্ছে, কিন্তু এই পাশে দেখা যাচ্ছে যে একটা দৃশ্যমান রশ্মি এগিয়ে যাচ্ছে, ঠিক এই দিক থেকে, মানে এই দিক থেকে রশ্মিটা এগিয়ে যাচ্ছে। ওই হোলটা, ওই যে পারফোরেটেড যে ওই তড়িৎদাতা যেটা ইউজ করেছে, মানে যে ক্যাথোডটা যেটা ইউজ করেছে, ওর ভিতর দিয়ে এগিয়ে দৃশ্যমান রশ্মি যাচ্ছে। তো উনি ভাবছেন ব্যাপারটা কী হলো। তো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল, এই যে আমরা গ্যাসের যে গ্যাস মলিকুলগুলো যেগুলো বাড়িয়ে দিয়েছিলাম, এই যে গ্যাস মলিকুল আমি কিছুক্ষণ আগেই বললাম না, গ্যাসের ইলেকট্রনের গল্পটা, তো হলোটা কি, যে এখান থেকে ক্যাথোড রশ্মি কি ইলেকট্রন উনি জানতেনই। তো ক্যাথোড রশ্মি খুব দ্রুত গতিতে এই গ্যাস মলিকুলস, এটা হচ্ছে গ্যাস মলিকুলস, এখানে ধাক্কা মারলো। ধাক্কা মারতে কী হলো, একটা ইলেকট্রন টুক করে বেরিয়ে গেল। যে ইলেকট্রন টুক 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 করে ইলেকট্রনগুলো বেরিয়ে গেল, তখনই কী হচ্ছে, এই গ্যাস মলিকুলসটা কী হচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। আমরা জানি ডাল্টন কী বলছেন, এটা পরমাণু একটা নিস্তড়িত। তো যখনই একটা ক্যাথোড রশ্মি, মানে একটা তীব্র গতিতে ধাক্কা দিচ্ছে, ইলেকট্রনটা বার করে দিল, সেই তখনই গ্যাস মলিকুলস পজিটিভ হয়ে গেল। যেই এটা পজিটিভ হয়ে গেল, তখন কী হচ্ছে, পজিটিভ কী করবে, সবসময় নেগেটিভের দিকে, নেগেটিভ ইলেকট্রন কী করবে, ওকে টেনে নেবে। তার জন্য এই গ্যাস মলিকুলসগুলো, যেগুলো প্লাস প্লাস গ্যাস মলিকুলসগুলো হয়ে গেছিলো, এই গ্যাস মলিকুলসগুলো কী হলো, পটাক পটাক করে তীব্র গতিতে ওই ক্যাথোডের দিকে এগিয়ে চললো। তো এটাকে উনি কী বললেন, এটাকে বললেন অ্যানোড রশ্মি বা ক্যানাল রশ্মি। কেন, তার কারণ হচ্ছে এই যে ধরো এই হোলগুলোর মধ্য দিয়ে যাচ্ছে, মানে একটা ক্যানেলের মধ্য দিয়ে যাচ্ছে। ক্যানেল মানে আমরা বলি না যে গ্রামের দিকে বা রাস্তাতে যে জল যায়, যেটাকে ক্যানেল বলি, ওই হোল মিন্স হোল, ওই হোলের মধ্যে দিয়ে যাচ্ছে, তার জন্য ওটাকে ক্যানাল রশ্মি বা অ্যানোড রশ্মি বলছে। তো উনি তারপর আরও পরীক্ষা চলছে, উনি দেখলেন যে যেরকম বিজ্ঞানী থমসন চেঞ্জ করেছিলেন, যে গ্যাস চেঞ্জ করেছেন, ইলেকট্রোড চেঞ্জ করেছেন। তো উনি এখানে দেখলেন যে গ্যাস যখন চেঞ্জ করছি, রশ্মির বিভিন্ন প্রপার্টিস চেঞ্জ করছে। তো উনি এই অ্যানোড রশ্মির প্রপার্টিগুলো চেক করলেন, বৈশিষ্ট্যগুলো কী কী আছে সেই বৈশিষ্ট্যগুলো চেক করলেন। ঠিক ওই ক্যাথোড রশ্মির মতো, মানে ইলেকট্রনের মতো এদের প্রপার্টিগুলো কীরকম, এটাও সেম সরলরেখায় চলে, এটারও ভরবেগ রয়েছে, এটারও তোমার মানে তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দিলে এইটাও বিক্ষেপিত হয়। এই ধরনের জিনিসগুলো উনি বললেন, এলে দেখলে সেম আছে। কিন্তু যে গ্যাস চেঞ্জ করছেন, প্রত্যেকটা গ্যাস চেঞ্জ করতে কি এসে অ্যানোড রশ্মিটা চেঞ্জ হচ্ছে, এর মান চেঞ্জ হচ্ছে, বা E/m যে রেশিওটা, ওই যে প্রোটনের যে E/m রেশিওটা, এই E/m রেশিওটা চেঞ্জ হচ্ছে। উনি ভাবলেন কিছু তো একটা ব্যাপার চলছে, কিছু একটা ব্যাপার তো ঘটছে, যে কেন এটা চেঞ্জ হচ্ছে। তো উনি দেখলেন যে যখন হাইড্রোজেন গ্যাস রাখলেন, তখন এর মানটা অনেকটা হাইয়েস্ট হয়েছে। তো এটা দেখে উনি মানে মানে কনক্লুড করলেন যে যে অ্যানোড রশ্মিটা গ্যাসিয়াস মলিকুল থেকে উৎপন্ন হয়।
আমি আরও বলছি তোমাদের, অ্যানোড রশ্মি গ্যাসিয়াস মলিকুল থেকে উৎপন্ন হয়। তার কারণটা কি বললাম, গ্যাসিয়াস মলিকুলসগুলোকে কি ক্যাথোড রশ্মি মানে নেগেটিভ রশ্মি ধাক্কা মেরে ইলেকট্রনটা বার করে দিয়েছে, গ্যাসিয়াস মলিকুল পজিটিভ হয়ে গেছে। সেই পজিটিভ রশ্মিটা কী হচ্ছে, ক্যাথোড মানে হচ্ছে নেগেটিভ, যেখান থেকে নেগেটিভগুলো যাচ্ছিল দ্রুত গতিতে এসে বেরিয়ে যাচ্ছে। তো পরীক্ষাতে যখনই তোমরা পার্থক্য লিখবে যে ক্যাথোড রশ্মি বা অ্যানোড রশ্মি পার্থক্য লিখে অবশ্যই এই কথাটা মাথায় রাখবে যে ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রন, এটা ইলেকট্রোড থেকে উৎপন্ন হয়, কিন্তু অ্যানোড রশ্মি গ্যাসিয়াস মলিকুল থেকে উৎপন্ন হয়। এই কথাটা সবসময় মনে রাখবে। তো এখান থেকে উনি প্রোটনের E/m রেশিওটা বার করেছেন। E/m রেশিওটা আমি লিখছি 9.58 × 10⁴ কুলম পার গ্রাম। ওকে, আর প্রোটনের চার্জটাও কত, 1.602 × 10⁻⁻19 কুলম। ওকে, ওখান থেকে প্রোটনের উনি মাসটা বার করলেন, যে চার্জ আর প্রোটনের মাসটা বার করে দেখলেন কত হলো 1.6725 × 10⁻⁻24 গ্রাম। আমরা ইলেকট্রনে কত পেয়েছিলাম, ইলেকট্রনের ক্ষেত্রে কত পেয়েছিলাম, ইলেকট্রনের মাস কত পেয়েছিলাম, এটা হচ্ছে প্রোটনের মাস 9.1 × 10⁻31 গ্রাম। তো এখানে দেখা গেল যে একটা প্রোটনের যে ভর, সেই ভরটা এই একটা ইলেকট্রনের ভরের থেকে 1836 বা 1837 গুণ বেশি, এটা উনি দেখতে পেলেন। বুঝতে পেরেছ? তো এই ধরনের পরীক্ষা টরীক্ষা চলছে। যেই প্রোটনটা আবিষ্কার হলো ঠিক সেই সময় থমসন করলেন কি, উনি একটা মতবাদ দিয়ে দিলেন, একটা মডেল করলেন, যেটাকে বলছি ওই পাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল। উনি কি করলেন, যেমন ধরো ক্ষীরের ক্ষেত্রে কী হয়, ধরো ক্ষীরে কী আছে, দুধ আছে, দুধের সঙ্গে উনি বললেন যে দুধটা হচ্ছে পুরোটা পজিটিভ কণার মিশ্রণ রয়েছে, দুধটা হচ্ছে পজিটিভ, ওর মধ্যে কী হচ্ছে কিশমিশ, একটু কাজু, এই জিনিসগুলো হচ্ছে নেগেটিভ, এইগুলো ইলেকট্রন এর মধ্যে রয়েছে। তার মানে হচ্ছে এরকম একটা পুরো, এটা হচ্ছে একটা পরমাণুর মধ্যে পুরোটা পজিটিভ, মানে হচ্ছে দুধের ক্ষীরের মতো পাম পুডিং মডেল, সব পজিটিভে ভর্তি পুরো। আর এর মধ্যে চিক করে ওই কিশমিশ কাজু যেগুলো আছে, সেগুলো যে গোলগুলো করছে, এগুলো নেগেটিভ, বস এরকমভাবে পড়ে আছে। এটা একটা মডেল মতবাদ দিলাম। বা এই মতবাদটাকে আরও অন্যভাবে তোমরা দেখেছো, কি বলে ওই ওয়াটারমেলন দেখেছো না, মাঝখানটা কীরকম লাল টাইপের, আর মাঝে যে ছোটো ছোটো কালো রঙের বীজগুলো আছে ওগুলো ইলেকট্রন, আর লাল পুরোটা পজিটিভ। উনি এই মতবাদটা দিলেন যে ওই পুরো মালটা, মানে এই পরমাণুটা পুরোটা পজিটিভে ভর্তি, পুরো মাঝে মাঝে শুধু ইলেকট্রন রয়েছে, এই মতবাদটি উনি দিলেন। কিন্তু দেখা গেল আরও পরীক্ষা নিরীক্ষা চললো, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে পরমাণুর যে ভর, মেন যে ভরটা, পরমাণুকে যখন ওয়েট করা হচ্ছে, ওর ভর, ইলেকট্রনের ভর আর প্রোটনের ভর, এই দুটো ভরকে মিশিয়ে ওর কিন্তু সমান হচ্ছে না। তার মানে কিছু না কিছু আরও পার্টিকেল বা আরও কিছু কণা ওই পরমাণুর মধ্যে রয়েছে। তো আরও বিভিন্ন রিসার্চার বা বিজ্ঞানীরা আরও ওইসব পরীক্ষা নিরীক্ষা করা শুরু করলো। তো পরীক্ষা নিরীক্ষা শুরু করার পরে রাদারফোর্ড যখন মডেল এলো, রাদারফোর্ড তখন ওখানে নিউট্রনটা আবিষ্কার হলো, যে নিউট্রন বলে একটা বস্তু, ওর মধ্যে প্রোটনের মানে নিউক্লিয়াস আবিষ্কার হলো। ওখানে বোঝা গেল যে ওখানে প্রোটনটা রয়েছে। সেটা এর পরের আমি ভিডিওতে তোমাদের বলবো যে তোমরা ওটা কীভাবে আবিষ্কার হয়েছে। কারণ দেখো, গল্পগুলোকে তোমরা এভাবে যদি মনে রাখতে পারো তাহলে খুব ভালো হয়, নাহলে পরবর্তীকালে তোমরা ভুলে যাবে। বোঝার চেষ্টা করো, সব জিনিসকে বুঝে পড়ো, তাহলে দেখবে কোনো অসুবিধা হবে না। এবার মানগুলো কী হচ্ছে, মানগুলো তোমাকে বারবার পড়তে হবে। যেরকম ধরো এই মানগুলো আমি ভুলে যাচ্ছি, আমি একবার পড়েছি, আমি ভুলে যাচ্ছি, তো সেরকম তোমাদের ভুললে চলবে না। তো তোমাদেরকে এই মানগুলোকে ভালো করে মুখস্থ করতে হবে, বারবার পড়লেই তোমাদের মনে থেকে যাবে। কিন্তু এই জিনিসটাকে গল্পের মতো করে তুমি যদি পড়ো, পুরোপুরি কেমিস্ট্রিতে তোমার কোনো অসুবিধা হবে না। আর কেমিস্ট্রি মানে হচ্ছে তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, যতবার প্র্যাকটিস করবে কেমিস্ট্রি তোমার মধ্যে, তোমাকে কেমিস্ট্রি ছেড়ে যাবে না। তো ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, তোমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে এটাকে শেয়ার করো, যাতে অনেকেই দেখতে পারে। লকডাউনে অনেক স্যাররা পড়াতে পারছেন না, তো তোমাদেরও অসুবিধা হচ্ছে, তোমরা এখন স্যার পাচ্ছ না, তোমরা পড়াশোনা করো। আমি চেষ্টা করছি তোমাদের কন্টিনিউ তোমাদের ভিডিও দেওয়ার জন্য, এবং আস্তে আস্তে আমি আগে নিট পড়াতাম, তো ওই জন্য আমার কিছু আইডিয়া রয়েছে। তো
সেইখান থেকে যে জয়েন্ট বা নিটের যে কোশ্চেন হয় বা তার কিভাবে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে তার ব্যাপারে আমি প্রত্যেকবার তোমাদেরকে ছোটো 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 কীভাবে পড়তে হবে যেসব মোটিভেশনাল যারা করেছে, যারা আমি যেহেতু আইআইটিতে ছিলাম আমি জানি যে আইআইটির বিটেকের ছেলেরা যারা বিটেক মানে জয়েন্ট পেয়ে আইআইটিতে যারা আসে তারা সত্যি জিনিয়াস হয়। তো তোমাদেরকেও যদি জিনিয়াস তৈরি হতে হয় তাহলে এখন থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ আইআইটিতে পৌঁছতে গেলে সত্যি জিনিয়াস না হলে তুমি পৌঁছতে পারবে না। কারণ আইআইটির যে জয়েন্টের যে কোশ্চেন হয় সত্যি বিশাল একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কোশ্চেন হয়। তো তোমাদেরকে যদি সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয় তাহলে তোমাদেরকে একই রকমভাবে পড়ে যেতে হবে, এবং আমি ভিডিওগুলো সেরকমভাবেই দিতে থাকবো, এবং আমার ভিডিওগুলোকেও তোমরা ওই কী বলে স্টে কানেক্টেড মানে দেখতে থাকো, কন্টিনিউ দেখতে থাকো। আর আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই তোমরা জয়েন করতে থাকো, মানে তোমার বন্ধুদেরকে সেন্ড করো বা তোমাদের যারা আছো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি এবার ডিসক্রিপশানে দিয়ে দেবো, যারা নতুন দেখছো ভিডিওটা তারা ওখান থেকে পেয়ে যাবে। ওই গ্রুপ থেকে তোমরা জয়েন করো, জয়েন করে তোমরা ওই গ্রুপে কথা বলো বা ভিডিওগুলো দেখো, আমার ভিডিওগুলো দেখো। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে ভিডিওটা কেমন লাগলো, হোয়াটসঅ্যাপ গ্রুপেও কমেন্ট করে জানাও, যে তাহলে আমি বুঝতে পারবো যে আমাকে কোন জায়গা থেকে ইমপ্রুভ করতে হবে। বুঝতেই পারছো তোমরা। তো টেনশন করবে না, এখন শুধু পড়াশোনা করো। ওকে, তো আজকের জন্য টাটা, বাই বাই।